প্রথমত আমরা হচ্ছে লাস্ট লাস্ট দিন কোথায় ছিলাম ওখানে ব্যাক করি। আচ্ছা, এই যে আমরা সম্ভবত ছিলাম এখানে ডিজাইনিং এফেক্টিভ আউটপুট ফর্ম। তো আউটপুট মেথড কয়েক টাইপের আছে। একটা আছে প্রিন্টার আউটপুট মেথড। নেট কি চলে গেল? আমি কি আছি? জি স্যার আছেন। আচ্ছা, তো একটা হচ্ছে প্রিন্টার আউটপুট মেথড ডিসপ্লে স্ক্রিন, যেটা হচ্ছে আমরা ইন্টারঅ্যাক্টিভ একটা স্ক্রিনের মধ্যে আমরা এটা ক্লিক করি, সেক্ষেত্রে আমরা যেই স্ক্রিনে কোনো একটা আউটপুট দেয়। প্রিন্টার আউটপুট মেথডে যেটা হয় যে এটা মানে এটা হচ্ছে আউটপুটটা একটা আকারে আসে, মানে একটা পিডিএফ আকারে আসে। অডিও আউটপুট এন্ড পডকাস্ট। অডিও আউটপুট হতে পারে ডিভিডি, সিডি রম, সিডি সিডি রাইট। আচ্ছা, তো আউটপুট রিপোর্টসের কিছু নেচার থাকে, সেগুলো একটু দেখি। টপ ম্যানেজমেন্টের জন্য যখন আউটপুট তৈরি করব, তখন আমি শুধু ইম্পর্টেন্ট রেজাল্টগুলোকে সামারাইজ করব। ঠিক আছে, ইম্পর্টেন্ট রেজাল্টগুলোকে সামারাইজ করব। গ্রাফিক্যাল আউটপুট দিব, পাই চার্টস, বার চার্টস, ম্যাপস, এগুলো দিয়ে আমি সামারাইজ করবো রেজাল্টটাকে। আমি বেশি ডিটেলস যাব না। ঠিক আছে, আচ্ছা, তো এবার দেখি টাইপস অফ আউটপুট। আউটপুটের কি কি টাইপস হতে পারে। একটা হচ্ছে ইন্টারনাল আউটপুট। তো ইন্টারনাল আউটপুটটা হয় হচ্ছে যে একটা অর্গানাইজেশনের ইন্টারনালি যে 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 ইউজার আছে, ম্যানেজার আছে, সেই সেই সিস্টেমটাকে সাপোর্ট করার জন্য, ইউজার এবং ম্যানেজারদেরকে সাপোর্ট করার জন্য কিছু আউটপুট আসে। তবে সেগুলো সিস্টেমের ইনসাইডে থাকে, মানে সেই আউটপুটগুলো আমার ডিসপ্লেতে আসে না। আর এক্সটার্নাল আউটপুট হচ্ছে সিস্টেমের বাইরে যায়, সিস্টেমের বাইরে গিয়ে কোনো একটা রেসিপিয়েন্ট কোনো একটা অ্যাকশন নেয়, সেটার আহ, সেটা ডিসপ্লে করে। ঠিক আছে, ইন্টারনাল আউটপুটটা সবসময় ডিসপ্লে করে না। তো ইন্টারনাল আউটপুট আর এক্সটার্নাল আউটপুটের একটা এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, ধরেন ধরেন হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া যেমন ইউজ করেন, সেখানে একটা রিপোর্ট জেনারেট হওয়ার কথা না, যে আপনি কোন কোন পোস্টে রিয়েক্ট করছেন, আজকে কয়টা পোস্টে রিয়েক্ট করছেন, কি রিয়েক্ট করছেন, কোথায় কোথায় কমেন্ট করছেন, এরকম একটা রিপোর্ট হইলো। বাট সেই রিপোর্টটা কিন্তু আপনাকে ডিসপ্লে করা হচ্ছে না। তো সেটা হতে পারে একটা ইন্টারনাল আউটপুট। আর আপনি হচ্ছে একটা ফেসবুক একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, সেই পোস্টটা হচ্ছে ইউজাররা দেখতে পাচ্ছে। তো এটা হচ্ছে এক্সটার্নাল আউটপুট। ঠিক আছে, এক্সাম্পলটা এভাবে চিন্তা করা যায়। আচ্ছা, টাইপস অফ রিপোর্ট এরকম হতে পারে। একটা হচ্ছে ডিটেইল রিপোর্ট, যেখানে হচ্ছে কোনো ফিল্টারিং, কোনো রেস্ট্রিকশন দেওয়া থাকে না। ঠিক আছে, একদম ফুল সব ডিটেইলস সব একদম নিখুঁতভাবে দেওয়া থাকে। Detailed reports confirm and document the successful processing of transactions and serve as an audit trail for subsequent management inquiry. এখানে সব ডিটেইলস অ্যাড করা থাকে, খুঁটিনাটি সব কিছু হিস্টোরিক্যাল ডেটা সবই থাকে। এক্সেপশন রিপোর্টস যেটা হয়, ফিল্টার ডেটা বিফোর ইট ইজ প্রেজেন্টেড টু দ্য ম্যানেজার এজ ইনফরমেশন। এখানে কিছু ধরনের ফিল্টারিং হয় যাতে ম্যানেজারের জন্য সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। ম্যানেজারকে আমি সব ধরনের ডেটা যদি দিই, ম্যানেজার সেটা ইন্টারেস্ট শো করবে না। ম্যানেজার চাই হচ্ছে সামারাইজ ডেটা, কারণ ম্যানেজারের অনেকগুলা অনেক বিষয় নিয়েই ডিসিশন নিতে হয় একসাথে। এক্সেপশন রিপোর্টস অনলি report exceptions to some conditions or standard.
এক্সেপশন রিপোর্টে দেখা যায় যে কিছু এক্সেপশনাল কন্ডিশন থাকে, সেই কন্ডিশনগুলোকে রিপোর্টের সামনে নিয়ে আসা হয়। তো স্যাম্পল ডিটেইল রিপোর্ট যদি দেখা যাক, এখানে দেখেন স্টোর অনুযায়ী স্টোরের অনেক অনেক রেকর্ড আছে, সব রেকর্ড একসাথে এভাবে দেওয়া আছে একদম খুঁটিনাটি, যেটা হচ্ছে আসলে আহ, মানে এটা হচ্ছে ম্যানেজার যদি আমাকে কোয়েরি করে যে এটা এখানে কি হয়েছিল, এখানে কি হয়েছিল, একদম স্পেসিফিক কিছু যদি জানতে চাই, তখন এখান থেকে আমি জানতে পারি। তবে এটা হচ্ছে সাধারণ এমনি মানুষের জন্য অল্প সময়ের মধ্যে পড়ে এই দেখে এই জিনিসটা কিছু বোঝা সম্ভব না যে কি হচ্ছে এখানে। ঠিক আছে। তারপরে হচ্ছে শিপিং স্ট্যাটাস নিয়ে, ধরেন আমার হচ্ছে একটা স্ক্রিন আছে, একটা আউটপুট দেখতে পাচ্ছি, এখানে যদি শিপিং স্ট্যাটাস নিয়ে হচ্ছে আমি এক্সট্রা ইনফরমেশন জানতে চাই, তো আমার আরেকটা সেপারেট স্ক্রিনে সেই জিনিসটা আমি প্রেজেন্ট করতে পারি। এখানে হচ্ছে একটা স্যাম্পল বার চার্ট দেওয়া আছে। তো এখানে হচ্ছে ইনভয়েস, এরকম অনেক ধরনের আউটপুটের ফর্ম দেওয়া আছে। ঠিক আছে, যেমন ইনভয়েস হইতে পারে, বার চার্ট হইতে পারে, বিভিন্ন ধরনের রেকর্ড হইতে পারে, ডিটেইল রিপোর্ট হইতে পারে, এটসেট্রা। তো আপনাদের এক্সামের কোয়েশ্চেনগুলো যেরকম হবে, আপনাদের আগের প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেনগুলি সলভ করে দেখবেন যে ওখানে আপনাদেরকে বলে দিবে যে কিছু ডিটেলস দিয়ে বলে দিবে যে একটা ইনপুট ফর্ম ডিজাইন করো অথবা একটা আউটপুট ডিজাইন করো। সো ওই ইনপুট ফর্ম অথবা আউটপুট, এই জিনিসগুলো ডিজাইন করা লাগবে। এটাই হচ্ছে মেইন এই চ্যাপ্টারের টপিক। সো এই চ্যাপ্টার নিয়ে হচ্ছে আর বেশি ডিটেলসে যাচ্ছি না, এই ইয়েগুলো আপনারা দেখলেই পারবেন। আমরা হচ্ছে আজকে এই নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করবো, সেটা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড সাইবার ক্রাইম। ঠিক আছে। তো আমরা ইনফরমেশন সিকিউরিটি রিলেটেড অনেক অনেক কনসেপ্ট শিখবো এখানে, এই সবগুলো এখানে দেয়া আছে। তো আমরা আস্তে আস্তে আগাই। কম্পিউটার অ্যাপ্লিকেশনস ইন দ্য সোসাইটি। আচ্ছা, তো সোসাইটিতে কম্পিউটার অ্যাপ্লিকেশনস কোথায় 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 হয়? এই সকল এরিয়াতে হয়: এডুকেশন, রিসার্চ, এন্টারপ্রাইজ, গভর্নমেন্ট, ফিনান্স। ইন্টারনেট বেসড অ্যাপ্লিকেশনস ইন দ্য সোসাইটি। সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা ইমেইল হতে পারে, ইয়াহু, জিমেইল, বা মেসেঞ্জার হতে পারে, মেসেঞ্জার, স্কাইপ। এই জিনিসটা অনেক পুরানো, তো যার কারণে অনেক কিছু যেগুলো বর্তমানে নাই সেভাবে আসছে। সিকিউরিটি চ্যালেঞ্জেস অ্যান্ড ভালনারেবিলিটিস। তো সিকিউরিটি চ্যালেঞ্জ অ্যান্ড ভালনারেবিলিটি বোঝার জন্য আমাদের এই ডায়াগ্রামটা বোঝা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে যেখানে কি হচ্ছে, কর্পোরেট সার্ভার্স, ক্লায়েন্ট। ক্লায়েন্ট হচ্ছে আমরা একদম ইউজারের এন্ড যেটা থাকে, সেটা হচ্ছে আমরা আমাদেরকে বোঝা হচ্ছে ক্লায়েন্ট। এবং সার্ভার হচ্ছে যেটা আমাদের ব্যাকএন্ডে যা থাকে। অর্থাৎ আপনি যখন একটা ওয়েবসাইটে ইউজ করেন, ওয়েবসাইট ইউজ করার সময় আপনার পিসির যে এন্ডটা, আপনি আপনার পিসি থেকে আপনি যা যা করতেছেন, যা যা অ্যাক্সেস পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট বা ইউজার। এখন সার্ভার এন্ডে কি হয়? সার্ভার এন্ডে যত ধরনের প্রসেসিং আছে, যত ডেটাবেজের অ্যাক্সেস আছে, সবকিছু সার্ভার এন্ড থেকে ম্যানেজ করা হয়। তো এখন কোন সাইডে, আচ্ছা, তো এই যে আপনি ক্লায়েন্ট, আর এই যে আপনার কর্পোরেট সার্ভার। তো এই যে আপনি ক্লায়েন্ট থেকে যে সার্ভারে অ্যাক্সেস করবেন, যে কমিউনিকেশন লাইনটা, এই কমিউনিকেশন লাইনেও কিছু ধরনের সিকিউরিটি ভালনারেবিলিটি থাকতে পারে। ঠিক আছে, ভালনারেবিলিটি মানে কি? ভালনারেবিলিটি মানে হচ্ছে যে এইখান থেকে সিকিউরিটি ভায়োলেশন হতে পারে, মানে সিকিউরিটি এইখান থেকে ব্রেক হতে পারে। সো ক্লায়েন্ট এন্ড থেকে কিরকম হতে পারে? আনঅথরাইজড অ্যাক্সেস, অর্থাৎ আপনার পিসি থেকেই অন্য কেউ অ্যাক্সেস পেয়ে আপনার পিসিতে দিয়ে আপনার ইনফরমেশন নিয়ে নিল, মানে আপনার প্রাইভেট ইনফরমেশন নিয়ে নিল। কোনো ধরনের এরর হতে পারে, যে এরর থেকে আপনার ডেটা লিক হয়ে যাচ্ছে। কমিউনিকেশন যে লাইন, এই যে আপনি ক্লায়েন্ট থেকে সার্ভারে যে রিকোয়েস্ট করবেন, এর মাঝে অনেক ধরনের সিকিউরিটি ভায়োলেশন হতে পারে, যেমন ট্যাপিং, স্নিফিং, মেসেজ অল্টারেশন, থেফট অ্যান্ড ফ্রড, রেডিয়েশন। এগুলো হচ্ছে আমরা দেখবো, যেগুলো পরে আসবে। আর কর্পোরেট সার্ভার,
কর্পোরেট সার্ভার হচ্ছে আবার ডেটাবেজের সাথে কানেক্টেড থাকে। ডেটাবেজে হচ্ছে আমাদের সকল ধরনের রেকর্ড থাকে, ঠিক আছে? আপনার কি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম পড়ে আসছেন সবাই? কেউ কি আছেন যে পড়ে আসেননি? স্যার পড়ি না এখনো। পড়েন নাই, তাই না? আচ্ছা, তো ডেটাবেজে বেসিক্যালি আমাদের যত আহ, মানে একটা সিস্টেমের যত ডেটা আছে সেই ডেটাগুলোকে স্টোর করা হয়, ঠিক আছে? যেমন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ধরলাম ফেসবুকের ক্ষেত্রে আপনি যত পোস্ট দিচ্ছেন, আপনার প্রোফাইলের যত ইনফরমেশন আছে, আপনার নাম, আপনার ইমেল, আপনার যত রেকর্ড আছে, আহ, আপনি কোথায় লাইক দিচ্ছেন, কোথায় কমেন্ট করছেন, সব রেকর্ডগুলো আসলে ডেটাবেজে স্টোর থাকে। সো এই ডেটাবেজের সাথে কমিউনিকেট করে হচ্ছে এই ব্যাক এন্ডের সার্ভার, ঠিক আছে? সার্ভারটা হচ্ছে বেসিক্যালি ব্যাক এন্ড, আর ক্লায়েন্টটা হচ্ছে ফ্রন্ট এন্ড। সো সার্ভার, আপনি যখন যে কোনো রিকোয়েস্ট করেন, ঠিক আছে? আপনি যখন যে কোনো সিস্টেমে যে কোনো কাজ করেন, আপনার এন্ডটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এবং আপনি যখন ধরেন একটা পোস্ট ফেসবুকে আপনি পোস্ট করলেন, যেই মুহূর্তে পোস্ট ক্লিক করতেছেন সেই মুহূর্তে আপনার ক্লায়েন্ট এন্ড থেকে একটা রিকোয়েস্ট সার্ভারে চলে যায়। সার্ভার সেই পোস্টটাকে প্রসেস করে হচ্ছে ডেটাবেজে স্টোর করে, ডেটাবেজে স্টোর করার পরে আরও অন্যান্য যা যা অপারেশন প্রয়োজন তা করে। তবে একটা বড় কাজ সার্ভারে, সেটা হচ্ছে ডেটাবেজের সাথে কমিউনিকেশন করে ডেটাবেজে ডেটা স্টোর রাখা। এছাড়া আরেকটা কাজ হচ্ছে যে আহ, মানে মেনটেন করা, কারণ ক্লায়েন্ট তো প্রচুর আছে। তো অন্য ক্লায়েন্ট যাতে মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশন রাখা, তারপরে অন্যান্য যত ডেটা প্রসেসিং আছে সেই প্রসেসিং এর পার্টগুলো সার্ভারে এন্ডে করে করা হয়ে থাকে, কারণ সার্ভার বেশি পাওয়ারফুল হয়ে থাকে ক্লায়েন্টের এন্ডের থেকে। যাই হোক, এগুলো আপনারা হচ্ছে পরে সামনে ওয়েব ইঞ্জিনিয়ারিং যখন করবেন এগুলো আরো ডিটেলসে জানতে পারবেন। আচ্ছা, এই সার্ভার এন্ডে কি কি ধরনের সিকিউরিটি ভায়োলেশন হওয়া সম্ভব? হ্যাকিং, ভাইরাস অ্যান্ড ওয়ার্মস, থেফট অ্যান্ড ফ্রড, ডিনাইল অফ সার্ভিস অ্যাটাকস, ঠিক আছে? তো আমরা হচ্ছে এরকম আস্তে আস্তে কি কয়েকটা ডেফিনেশন জেনে নিই। এই ডেফিনেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে কোন একটা সিনারিও দেওয়া থাকলে কোনটা কোন ধরনের সিকিউরিটি ভায়োলেশন হচ্ছে সেটা যাতে আপনারা বুঝতে পারেন, যে এই যে এইরকম এনাফ ডেপথ রাখা উচিত এই ডেফিনেশনগুলোর ব্যাপারে। তো প্রথমত দেখি ভাইরাস কি জিনিস। সো ভাইরাস হচ্ছে অন্য একটা সফটওয়্যার প্রোগ্রামের সাথে নিজেকে অ্যাটাচ করে রাখে এমনভাবে যে যে ওই সফটওয়্যারটা যখন আপনি এক্সিকিউট করবেন সেই সাথে এই ভাইরাসের যে সফটওয়্যারটা সেটাও এক্সিকিউট হয়ে যাবে। তো সেটা এক্সিকিউট হয়ে কিছু একটা উল্টাপাল্টা অপারেশন করবে যেটা আপনি চান না। হুম। সো এটা কেমন হতে পারে? আমরা জেনারেলি সবকিছুকেই ভাইরাস বলি, তবে এই যে ওয়ার্মস, ট্রোজান হর্সেস এরকম যত কিছু আছে সবকিছুকেই ভাইরাস বলি, বাট সবকিছু আসলে ভাইরাস না। ভাইরাস হচ্ছে আপনি হচ্ছে ধরেন ইললিগালি কোনো একটা সফটওয়্যার নামাইলেন, ধরলাম মাইক্রোসফট ওয়ার্ড নামাইলেন। তো মাইক্রোসফট ওয়ার্ডটা যখনই আপনি ওপেন করেন তখন মাইক্রোসফট ওয়ার্ডের সাথে ধরলাম যে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা অটোমেটিক এক্সিকিউট হয়ে যায়। অটোমেটিক এক্সিকিউট হয়ে কি করে, ও হচ্ছে একটা কোনো একটা ভাবে লিকেজ করে ডেটা। অর্থাৎ আপনি ওয়ার্ডের মধ্যে যা যা ইনফরমেশন লিখতেছেন, যা যা লিখতেছেন সেটার একটা কপি বানায় হয়তোবা অন্য কোনো যে মানে অ্যাটাক করতেছে আপনাকে সেরকম অ্যাটাকারকে অথবা আপনার ডকের একটা কপি ভার্সন পাঠায় দেয়, ঠিক আছে? সো এটা হতে পারে ভাইরাস, এটা হচ্ছে অন্য একটা সফটওয়্যারের সাথে নিজেকে অ্যাটাচ করে ফেলে। ওয়ার্মস কি জিনিস? ওয়ার্মস খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। ওয়ার্মস যেটা করে যে এটা একটা কম্পিউটার প্রোগ্রাম, তবে এটা যেটা স্পেশালিটি সেটা হচ্ছে নিজেকে কপি করে অন্য একটা কম্পিউটারে নিয়ে যায়, ঠিক আছে? অন্য একটা কম্পিউটারে নিয়ে যায়। কিরকম হতে পারে? ধরেন আমার কম্পিউটারে একটা ওয়ার্ম আছে, ইনস্টল করে রাখছি। সো আপনি হচ্ছে আমার কম্পিউটারে পেন ড্রাইভ দিয়েছেন। হুম। সো পেন ড্রাইভ কানেক্ট করছেন। পেন ড্রাইভ কানেক্ট করার পরে ওয়ার্ম কি করবে? ওয়ার্মের ওই প্রোগ্রামটা কপি করে পেন ড্রাইভে ওই ওয়ার্মের একটা কপি ভার্সন বানায় রাখবে। সো পেন ড্রাইভে ওই ওয়ার্মের একটা কপি চলে গেল। এখন ওই পেন ড্রাইভটা নিয়ে আপনি আবার আপনার নিজের পিসিতে দিচ্ছেন, অ্যাটাচ করছেন। অ্যাটাচ করার পরই ওই পেন ড্রাইভ থেকে ওয়ার্মটা এক্সিকিউট করে আবার আপনার পিসিতে একটা কপি বানায় ফেলবে। সো এভাবে কপি হইতে হইতে একটা পর্যায়ে কি হবে, যে একটা অনেক বড় নাম্বার অফ পিসির মধ্যে এই প্রোগ্রামটা চলে গেছে। এখন এই প্রোগ্রামটার ব্যাপারে যেটা বিষয়, যে সেই প্রোগ্রামটার ব্যাপারে আপনি অ্যাওয়ার না,
ঠিক আছে, আপনার পিসিতে একটা প্রোগ্রাম চলতেছে যেটা ব্যাপারে আপনি জানেন না, অ্যাওয়ার না। তো এরকম যখন হয়, বা আপনার যেসব সিকিউরিটি টুলস আছে, হ্যাঁ, সেই সিকিউরিটি টুলস গুলাও অ্যাওয়ার না, জানে না যে কি, মানে এরকম একটা প্রোগ্রাম যে চলতেছে, অটোমেটিক কোত্থেকে জানি, কোত্থেকে এভাবে কপি হয়ে আসছে। তো এরকম যখন হয় তখন আসলে ডেটা লিকেজ হয়। তখন আপনার ওই প্রোগ্রামটা যেটা করে, আপনি কি কি অ্যাক্টিভিটি করতেছেন আপনার পিসিতে, সেগুলার একটা লগইন করে, সেগুলা ডেটা রেকর্ড করে করে তারপরে সিক্রেটলি অন্য একজনকে সেন্ড করে দেয়। ঠিক আছে। আচ্ছা, ট্রোজান হর্স কি জিনিস? এটা হচ্ছে একটা ম্যালিশিয়াস কোড অর সফটওয়্যার দ্যাট লুকস লেজিটিমেট বাট ক্যান টেক কন্ট্রোল অফ ইউর কম্পিউটার। A Trojan is designed to damage, disrupt, steal, or in general inflict some other harmful action on your data network. তো এটা দেখে মনে হবে যে এটা তো লিগাল, ঠিক আছে, লেজিটিমেট, সব ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আপনার কম্পিউটারে কন্ট্রোল নিয়ে নেবে। কন্ট্রোলটা এমনভাবে নিবে যে দেখা যাবে আপনার পিসি হ্যাং করতেছে, অথবা দেখা যাবে যে কোনো একটা পাসওয়ার্ড সেভ আছে, সেই পাসওয়ার্ড সেভটা কপি করে অন্য জায়গায় পাঠিয়ে দিল, এরকম। SQL injection attacks. Hackers submit data to web forms that exploit sites, unprotected software, and sends rogue SQL query to database. আচ্ছা, তো SQL ইনজেকশনে যেটা হয়, আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে অনেক সময় অনেক ধরনের ফর্ম ফিল আপ করতে থাকি। তো ফর্ম ফিল আপ করার পরে ফর্মটা ফিল আপ করার পরে ধরেন আমরা ক্লায়েন্ট থেকে কোনো একটা ফর্ম ফিল আপ করলাম, সেই ফর্মটা ফিল আপ করার পরে সেই ফর্মের ডেটাগুলা সার্ভারে যায়, সার্ভার এন্ডে যায়। সার্ভার এন্ডে যাওয়ার পরে সার্ভার কি করে, ওই ফর্মের ডেটাগুলো নিয়ে ডাটাবেজের মধ্যে স্টোর করে। সো এই যে সার্ভার থেকে নিয়ে ডেটাবেজে যে স্টোর করে, এই স্টোরিং এর জন্য একটা ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো সার্ভার এন্ডে কিছু প্রোগ্রাম লেখা থাকে, এসকিউএল এর কিছু প্রোগ্রাম লেখা থাকে, যে এসকিউএল এর এই কোডগুলো এক্সিকিউশন হয়ে সেই অনুযায়ী ডেটাবেজে স্টোর হয়। ঠিক আছে। সো এটাকে হচ্ছে বলা হয় এসকিউএল। এখন এই এসকিউএল আমি যখন ওয়েব ফর্মে অনেক চালাকি করে এমন কিছু একটা দিলাম, আমি ওয়েব ফর্মের মধ্যে এমন একটা ইনপুট দিলাম যেটা আসলে এসকিউএলটার মতো দেখতে। সো ওই এসকিউএল এর ল্যাঙ্গুয়েজটার মতো দেখতে এমন হইলে তখন যেটা হবে, এসকিউএলটা যখন এক্সিকিউট করবে, আমার ওয়েব ফর্মটার উপরে এক্সিকিউট করবে। সো আমার ওয়েব ফর্মটা এক্সিকিউট করতে গিয়ে এসকিউএলটা আর আমার ওয়েব ফর্মে যদি আমি এসকিউএল এর মতো দেখতে কিছু দিই, সেটা একসাথে মার্জ হয়ে যাবে। মার্জ হয়ে তখন পুরো জিনিসটা ডেটাবেজে গিয়ে স্টোর হবে। সো পুরো জিনিসটা মার্জ হয়ে গিয়ে তখন যখন ডেটাবেজে স্টোর হবে, তার মানে কি, আমি এই এসকিউএল এর কমান্ডের মধ্যে কিছু একটা নিজের একটা কিছু কমান্ড অ্যাড করে দিছি। অর্থাৎ দেখেন যে ডেটাবেজটা করাপ্ট হয়ে গেল, তাই না? ডেটাবেজের মধ্যে থেকে আমি এমন কিছু স্টোর করে দিচ্ছি যে যে এই জিনিসটা আসলে স্টোর করার কথা না, বা এমন কিছু রেকর্ড বের করে নিয়ে আসতেছি যে রেকর্ডটা আসলে বের হয়ে আসার কথা না। ঠিক আছে। তো এই এসকিউএল ইনজেকশন অ্যাটাকস, এগুলো আসলে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যখন আপনারা পড়বেন, এসকিউএল ল্যাঙ্গুয়েজটা শিখবেন, তখন এগুলো আরো ডেপথে জানতে পারবেন। তবে যারা করে আসছেন এসকিউএল, তারা জানবেন তারা জানবেন যে এই জিনিসগুলো একটু বেটার বুঝতে পারবেন। সো এখানে যেটা হয় যে রেগুলার যে এসকিউএল কোয়েরিটা ডেটাবেসে যায়, তার উপরে আমার ফর্মের একটা এক্সট্রা, ধরেন 1 লাইন 2 লাইন অ্যাড হয়ে গেল, সে 1 লাইন 2 লাইন এক্সট্রা অ্যাক্টিভিটি সে করে ফেলতেছে। স্পাইওয়্যার কি জিনিস? স্পাইওয়্যার হচ্ছে কিছু স্মল প্রোগ্রাম, যেটা হচ্ছে নিজে 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 একটা কম্পিউটারের মধ্যে ইনস্টল হয়ে যায়, নিজে নিজে একটা কম্পিউটারে ইনস্টল হয়ে যাওয়ার পরে তারপরে সে সে যেটা করে যে ওয়েব সার্ফিং অ্যাক্টিভিটি মনিটর করে। অর্থাৎ আপনি ওয়েবের মধ্যে কি কি ব্রাউজ করতেছেন, কোন লিঙ্কে যাচ্ছেন, কি 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 কোথায় কি দেখতেছেন, সবকিছু মনিটরিং করে সেটার একটা লগ তৈরি করে যে অ্যাটাক করছে, যে সোর্স সোর্স তার কাছে পাঠায় দেয়। কি লগার্স হচ্ছে রেকর্ড এভরি স্ট্রোক
on computer to steal serial numbers, passwords, launch internet attacks. Keyloggers খুবই ইন্টারেস্টিং, কারণ keyloggers হচ্ছে যেটা করে সিক্রেটলি, এই যে অন্যদের মতো স্পাইওয়্যার কিংবা এই যে ওয়ার্ম বা ট্রোজান হর্স এদের মতো করে একটা প্রোগ্রাম এসে বসে থাকে আপনার পিসিতে, এবং আপনি আপনার কিবোর্ডে কি কি প্রেস করতেছেন সব কিছু রেকর্ড করে। ঠিক আছে, আপনার কিবোর্ডে কি কি প্রেস করছেন এ পর্যন্ত সব রেকর্ড করে এই ফুল রেকর্ডটা হচ্ছে আপনার সোর্স বা হচ্ছে যে অ্যাটাকার, হ্যাঁ, তার কাছে পাঠায় দেয়। অর্থাৎ আপনি কিবোর্ডে যে কোনো সিরিয়াল নাম্বার, যে কোনো পাসওয়ার্ড, যে কোনো ওয়েবসাইটে যাচ্ছেন, হ্যাঁ, তো এরকম রেকর্ড সব পাঠায় দেয়। অর্থাৎ আপনি ধরেন যে ফেসবুকে যাবেন, আপনি ব্রাউজারে গেছেন, গিয়ে FACE এভাবে দিয়ে ধরেন এন্টার দিয়েছেন, বা এই যে ডাউন দিয়ে এন্টার দিয়েছেন, তার মানে কি বোঝা গেল? আপনি ফেসবুকের ওয়েব পেজে গেছেন। সো ফেসবুকের ওয়েব পেজে গিয়ে আপনি তারপরে ধরলাম যে ইমেলটা টাইপ করছেন। ইমেল তো দেখলেই বোঝা যায় যে @gmail.com এরকম কিছু থাকবে, হ্যাঁ। তারপরে হচ্ছে এরপরে আপনি যা টাইপ করবেন সেটাই আসলে আপনার পাসওয়ার্ড। তো আপনার সব কিস্ট্রোক যদি কারো কাছে থাকে, কেউ যদি রেকর্ড করে এভাবে করে নিয়ে আসতে পারে নিজের কাছে, তাইলে আপনার মানে খুব হাই চান্সেস আছে সে আপনার ইমেল, আপনি যত যা ইউজ করেন সব কিছুর পাসওয়ার্ড আপনার থেকে ইজিলি ট্র্যাক করে বের করে নিতে পারবে। আচ্ছা, তো কম্পিউটারে আর কি কি ক্রাইম হয় সেগুলো একটু দেখি। একটা হচ্ছে স্পুফিং। স্পুফিং হচ্ছে যে আপনি নিজেকে অন্য কেউ হিসেবে রিপ্রেজেন্ট করবেন। আপনি একটা ফেক ইমেল অ্যাড্রেস দিবেন, ফেক ইমেল অ্যাড্রেসটা বানায় আপনি বলবেন যে আহ, আমি অন্য কেউ। সেটা কিরকম হইতে পারে? ধরলাম যে আপনি আজকে একটা ইমেল পাইলেন, হ্যাঁ, আপনি আজকে একটা ইমেল পাইলেন ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে। আপনার কাছে ইমেল আসলো যে এরকম লটারি হচ্ছে, এইখানে লটারিতে এত টাকা, 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, করলে বিশাল এত টাকার প্রাইজ, হ্যাঁ। তো আপনি হচ্ছে দেখছেন যে ড্যাফোডিল থেকে ইমেল আসছে, তো এটা তো মনে হয় জেনুইন, আমি লটারি করতে চাই, আমি লটারিতে রেজিস্ট্রেশন করে ফেললাম 100 টাকা দিয়ে। আপনি ভাববেন না যে এটা ফেক হইতে পারে, কিন্তু এটা আসলে হয়তো ড্যাফোডিল থেকে আসেনি, এটা অন্য কেউ প্রিটেন্ড করতেছে যে সে ড্যাফোডিলের কেউ, বা ড্যাফোডিল থেকে ড্যাফোডিলের হচ্ছে ধরেন ইমেইলের যে ইয়েটা আছে, মানে ডোমেইনটা আছে, হ্যাঁ, ড্যাফোডিল ভার্সিটি বা হচ্ছে DIU, এরকম কোনো একটা কিছু কপি করে ফেলছে। বা ড্যাফোডিল ভার্সিটি ডোমেইনটা না কিনে সে করছে কি, ড্যাফোডিল ভার্সিটির ওয়াই এর জায়গায় আই দিয়ে একটা ডোমেইন নিয়ে সেটা থেকে ইমেল দিছে। তো আপনার হয়তো হঠাৎ করে আপনার দেখলে হয়তো জিনিসটা মাথায় খেলবে না, বা মনে হবে যে এটাই হয়তো জেনুইন। তো এখানে হচ্ছে যে অন্য কেউ একটা ফেক ইমেল অ্যাড্রেস দিয়ে আহ, আরেকজনের পরিচয় দিয়ে আপনার সাথে কমিউনিকেশন করতেছে। স্নিফার। স্নিফার কি জিনিস? যে আহ, একটা নেটওয়ার্ক জুড়ে যেই ইনফরমেশনগুলো ট্রাভেল করতেছে, ঠিক আছে, সেই ইনফরমেশনগুলো সে ক্যাপচার করবে। অর্থাৎ আহ, আপনার আইপিতে আপনার আইপিতে কি কি ডেটা আপনি রিসিভ করতেছেন, কি কি ডেটা আপনার এন্ড থেকে সেন্ড হচ্ছে, কি কি রিকোয়েস্ট সেন্ড হচ্ছে, হ্যাঁ, এই সব রিকোয়েস্ট একসাথে সে লগ ইন করবে। লগ ইন করে সেই ইনফরমেশনগুলা সে মনিটর করবে। তো আপনার পিসি থেকে ধরলাম যে রিকোয়েস্ট যাচ্ছে যেসব ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটগুলো লিঙ্ক পেয়ে গেল। তারপরে কি কি রিকোয়েস্ট যাচ্ছে, সেটা কি পোস্ট রিকোয়েস্ট যাচ্ছে নাকি গেট রিকোয়েস্ট যাচ্ছে। পোস্ট রিকোয়েস্ট মানে হচ্ছে আপনি কোনো ডেটা পাঠাচ্ছেন, গেট রিকোয়েস্ট মানে হচ্ছে কোনো ডেটা রিসিভ করতেছেন। সো সেই ডেটাগুলা কি পাঠাচ্ছেন নাকি রিসিভ করতেছেন, সেই জিনিসগুলো আপনার সে ট্র্যাক করতে পারবে, মনিটর করতে পারবে। Denial of service attacks. Flooding server with thousands of false requests to crash the network. তো এই যে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাকটা হয় হচ্ছে সার্ভার এন্ডে যেটা হয় যে আমি অনেক ফলস রিকোয়েস্ট দিলাম, ঠিক আছে, হয়তো আসলে ইউজার ইউজ করতেছে 100 জন, আমি 1000টা ফলস রিকোয়েস্ট দিলাম কোনোভাবে। সো এটা দেওয়ার মতো অনেক মেকানিজম আছে, ঠিক আছে, অনেক ধরনের প্রোগ্রাম আছে যেটা দিয়ে হচ্ছে এরকম ফলস রিকোয়েস্ট দেওয়া যায়। সো
সো একসাথে এরকম 1000টা ফলস রিকোয়েস্ট দিলাম, আপনার সার্ভারের ক্যাপাসিটি হতে পারে 500। তো 1000টা রিকোয়েস্ট পেয়ে আপনার সার্ভারটা ক্র্যাশ করছে, অর্থাৎ হ্যাং হয়ে গেছে আহ, বা মেমোরি ফেল করছে। ঠিক আছে, মেমোরি ফেল করছে, স্টোরেজ ফেল করছে। মেমোরি সাধারণত ফেল করানো খুব ইজি, মেমোরি লিমিটেশন থাকে। সো এটা হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাকস। এরপরে আসতেছে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাকস। আপনি একটা পিসি থেকে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক দিতে পারেন, যেটাকে হচ্ছে ডস অ্যাটাক বলবো। আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। আপনি হচ্ছে একটা কম্পিউটার থেকে রিকোয়েস্ট না দিয়ে আপনি হচ্ছে 4টা কম্পিউটার নিছেন, এই 4টা কম্পিউটার থেকে 4টা ডিফারেন্ট জায়গা থেকে আপনি একই সাথে এই সেম সার্ভারের উপরে রিকোয়েস্ট দিচ্ছেন। এতগুলি কম্পিউটার থেকে রিকোয়েস্ট পেয়ে সে ব্রেক করবে সার্ভারটা। আচ্ছা, সো ডিডিওএস অ্যাটাক কেন প্রয়োজন ডস অ্যাটাক থাকার পরে? এটা একটা প্রশ্ন আসতে পারে না আপনাদের, যে আমার যদি একটা দিয়েই আমি সার্ভারটাকে ডাউন করতে পারি, তাহলে হচ্ছে আমার মাল্টিপল এরকম ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক কেন প্রয়োজন? উত্তর হচ্ছে, আপনি যখন একটা ডিভাইস দিয়ে এরকম ডস অ্যাটাক দিচ্ছেন, হ্যাঁ, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক দিচ্ছেন, সার্ভার খুব ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবে। সার্ভারের এন্ডে একটা প্রোগ্রাম দিয়ে আপনি চেক করতেছেন একটা ডিভাইস থেকেই, আপনি আইপি চেক করে মিলাই দেখতেছেন যে একটা ডিভাইস থেকেই এত রিকোয়েস্ট আসছে। ঠিক আছে, একটা ডিভাইস থেকে যদি এত বেশি রিকোয়েস্ট আসে, আপনি তাহলে প্রত্যেক ডিভাইসকে তাহলে লিমিট করে দিবেন। সো প্রত্যেক ডিভাইস যদি এরকম 5টার উপরে রিকোয়েস্ট দেয়, একটা ডিভাইস যদি 5টার উপর রিকোয়েস্ট দেয়, আপনি করলেন কি যে ফিল্টার হয়ে যাবে। 5টা বেশি রিকোয়েস্ট দেওয়া মাত্র বাকিগুলা বাদ, পরেরগুলা বাদ, প্রথম দিকের গুলা থাকবে শুধু। তাইলে যেটা হলো যে আপনি এটা সার্ভার খুব রিলেটিভলি ইজিলি থামায় ফেলতে পারতেছে, কারণ সে সার্ভারের কাছে জেনারেলি আইপিটা থাকে যে কোন ডিভাইস থেকে রিকোয়েস্টটা আসছে। সার্ভার সেই অনুযায়ী ফিল্টার করে দেখা যাবে গেল যে একটা ডিভাইস থেকেই যদি সব রিকোয়েস্ট আসে, সে হচ্ছে ওই একটা ডিভাইসের প্রথমগুলা নিয়ে পরেরগুলা আর সে রিসিভ করবে না, সে ডিসকার্ড করে দেবে। সো ডিসকার্ড হয়ে গেলে তখন লোড হইল না। বাট ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাকের সমস্যা হচ্ছে, এখানে যেহেতু মাল্টিপল ডিভাইস আছে, মাল্টিপল লোকেশন, মাল্টিপল আইপি অ্যাড্রেস থেকে আসতেছে। সো সার্ভার হচ্ছে ট্র্যাক রাখতে পারে না যে আসলে একজন একজন তো আর দিচ্ছে না। সো সবাইকে যদি ফিল্টার করতে যায়, তাহলে ভ্যালিড ভ্যালিড যে রিকোয়েস্ট দিতেছে সেও তো ফিল্টার্ড আউট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে সার্ভার এন্ডে এটা ডিপেন্ড করা কম্পারেটিভলি কঠিন। আরো কি কি কম্পিউটার ক্রাইম হতে পারে? আইডেন্টিটি থেফট, আমি কারো পার্সোনাল ইনফরমেশন নিয়ে নিলাম, পার্সোনাল ইনফরমেশন যেমন ড্রাইভার লাইসেন্স, ক্রেডিট কার্ড নাম্বার, এগুলা নিয়ে আরেকজনের মতো বিহেভ করলাম, আরেকজনের মানুষকে কি বললাম যে আমি ধরেন অমুক ব্যক্তি এ, অমুক ব্যক্তি হচ্ছে আমি আমি এরকম আছে, আমি আইডেন্টিটি থেফট করলাম তার কোনো একটা সিক্রেট ইনফরমেশন জেনে যাওয়ার মতো। ফিশিং অ্যাটাক কিরকম হতে পারে? আমি হচ্ছে কিছু ফেক ওয়েবসাইট তৈরি করব, অথবা কিছু ইমেল মেসেজ পাঠাবো, যেটা দেখে মনে হবে যে হ্যাঁ এটা তো ঠিক আছে, এটা লেজিটিমেট, এটা রিয়েল। তারপরে হচ্ছে আমি সেই আপনার কাছে ধরেন মনে হইলো একটা ইমেল পেয়ে যে হ্যাঁ এটা তো রিয়েল, এটা তো ঠিকই বলতেছে, এরকম বিজনেস। আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর একটা ফেক ওয়েবসাইট আপনাকে নিয়ে গেল, নিয়ে আপনার কিছু কনফিডেন্সিয়াল পার্সোনাল ডেটা সে নিয়ে নিল। ঠিক আছে, ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে বললো যে একটা অ্যাকাউন্ট আইডি দিতে, তারপরে হচ্ছে আপনার জিমেইল আইডি দিতে, আপনার জিমেইলের পাসওয়ার্ড দিতে। তো জিমেইল আইডি জিমেইল পাসওয়ার্ড আপনি দিয়ে ভাবলেন যে আমি তো তাহলে লগ ইন করতেছি, তো জিমেইল আইডি জিমেইল পাসওয়ার্ড তো দেওয়া লাগতেই পারে। তো এই যে জিমেইল আইডি জিমেইলের পাসওয়ার্ড দিলেন, দেওয়ার পর আপনার ইমেইল অ্যাকাউন্টটা আর সেফ থাকলো না। ইভিল টুইনস, wireless networks that often pretend to offer trustworthy Wi-Fi connections to the internet. সো ওয়্যারলেস কানেকশনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যায় যে আহ, মনে হবে, প্রিটেন্ড করবে যে সেটা ওয়াইফাইটা ট্রাস্টওয়ার্দি, অর্থাৎ আপনার ডিভাইস সেটাকে ট্রাস্টওয়ার্দি ওয়াইফাই হিসেবেই নিবে, কিন্তু আপনি যখন কানেক্ট করবেন, কানেক্ট করার পরে সেটা কিছু আহ, সেটাকে এরকম কিছু ইলিগাল কিছু প্রোগ্রাম আপনার
ইয়েতে দিয়ে দিবে, আপনার ডিভাইসে দিয়ে দিবে, যেমন এই যে স্পাইওয়্যার বা কি লগর বা ওয়ার্মস এই জাতীয় কিছু প্রোগ্রাম আপনার ডিভাইসের মধ্যে ইনস্টল করে দিবে। ফার্মিং, ফার্মিং কি জিনিস? এটা হচ্ছে ইউজারকে একটা বোগাস ওয়েব পেজে নিয়ে যায়। সো বোগাস ওয়েব পেজ কিরকম? ধরেন যে আপনি হচ্ছে যখন অনেক সময় ইললিগালি কোনো সফটওয়্যার ডাউনলোড করতে যান বা টরেন্ট ডাউনলোড করতে যান, টরেন্টে মুভি ডাউনলোড করতে যান, তখন কি হয়ে যায়? কি হয়, ধরেন আপনি ক্লিক করছেন একটা ইয়েতে, হয়তো ডাউনলোড বাটনে ক্লিক করছেন, সেটা গিয়ে দেখবেন যে অন্য কোনো একটা মানে অন্য কোনো একটা ওয়েবসাইটে চলে যায়, কোনো একটা অ্যাড অ্যাড আছে এরকম একটা ওয়েবসাইটে চলে যায়। সেই অ্যাডের ওয়েবসাইটে গিয়ে আপনাকে সেই জায়গায় অ্যাড দেখাচ্ছে, অথচ আপনি ওই মুভির হচ্ছে ডাউনলোডের আইকন আসছিল, আপনি ডাউনলোডের আইকনে ক্লিক করছেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আসতেছে ক্লিক ফ্রড। সো ফ্রডুলেন্টলি আপনাকে একটা অনলাইন অ্যাডে ক্লিক করাতে যাবে উইথাউট এনি ইন্টেনশন অফ লার্নিং মোর অ্যাবাউট দ্য অ্যাডভার্টাইজার অন মেকিং আ পারচেস। সো আপনার হচ্ছে ওই অ্যাডের ব্যাপারে কোনো ইয়ে নাই, কোনো ইন্টারেস্টই নেই, কিন্তু আপনাকে আহ, আপনি হচ্ছে অন্য কিছুতে ক্লিক করছেন, ক্লিক করার সময় দেখবেন যে ওই পুরা জিনিসটা, ওই অ্যাডের জিনিসটা অনেকটুকু জায়গা নিয়ে এমনভাবে আছে যে ওই জায়গা যে ক্লিক করলে ওই অ্যাডে ডিরেক্ট হবে সেটা বোঝা যাচ্ছে না। সো ক্লিক করা মাত্র দেখা যাবে যে ওই আপনার ক্লিকটা ওই অ্যাডের দিকে ডিরেক্টেড হয়ে গেছে, তারপরে আপনাকে ওই অ্যাডটা শো করছে। প্রুফ অফ কম্পিউটার ক্রাইম। সো কম্পিউটার ক্রাইম যখন হয় তখন আমি কিভাবে সেটার রেকর্ড রাখবো বা প্রুফ রাখবো, এভিডেন্স রাখবো। এভিডেন্স ফর হোয়াইট কলার ক্রাইমস অফেন ইন ডিজিটাল ফর্ম। সো আমাদের কম্পিউটারে কোনো একটা ডেটা থাকবে বা কোনো একটা ইনস্ট্যান্ট মেসেজ থাকবে, কিছু লগ থাকবে, রেকর্ড থাকবে। প্রপার কন্ট্রোল অফ ডেটা ক্যান সেভ টাইম অ্যান্ড মানি ওয়েন রেসপন্ডিং টু লিগাল ডিসকভারি রিকোয়েস্ট। আরেকটা হতে পারে কম্পিউটার ফরেন্সিক্স, সেটা হচ্ছে সাইন্টিফিক কালেকশন হতে পারে, examination, authentication, and analysis of data from computer storage media for use as evidence in court of law. তো আপনার কোনো আহ, কোনো একটা ওয়েতে আপনি অ্যানালাইসিস করবেন ডেটা বা অথেন্টিকেশন প্রিজার্ভ করবেন, কোন আইপি থেকে কখন লগ ইন হয়েছিল। ধরেন আপনি হচ্ছে আপনার ইমেইলে লগ ইন ডিভাইসে গিয়ে দেখলেন এমন একটা ডিভাইস থেকে, এমন একটা জায়গা থেকে, লোকেশন থেকে লগ ইন করা যেখানে হচ্ছে আপনি কখনো ওই লোকেশনে যান নাই, বা ওই ওই ডিভাইস, ওইরকম কোনো ডিভাইস থেকে আপনি নিজে কখনো লগ ইন করেন নাই, ঠিক আছে? সো ওইটা থেকে আপনি অ্যানালাইসিস করে বুঝতে পারতেছেন যে আপনার আপনার আইডি আসলে হ্যাক হয়ে গেছে। Includes recovery of ambient and hidden data. What are cybercrime? Cybercrime that crime that involves and uses computer devices and internet. তাহলে কি রকম সাইবার ক্রাইম হতে পারে? Offenses against computer data and systems, misuse of computer devices, computer related forgery, computer related fraud, child pornography, offenses related to infringements of copyright and related rights. Hacker targets. Financial data, হ্যাকারদের টার্গেট কোথায় কি থাকে? ফিনান্সিয়াল ডেটার টার্গেট থাকে, সেগুলোকে ব্ল্যাকমেইল করা, মডিফিকেশন করা, বা সেই ডেটাগুলো জাস্ট থেফট করা। ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেফট, সেল, পার্সোনাল গেইন। পার্সোনাল ডেটার বিষয় থাকে যেটা মডিফিকেশন করবো বা সেল করবো। সিস্টেম অ্যাক্সেস, স্যাবোটাজ, ব্যাকডোরস, এক্সপ্লয়টেশন। ঠিক আছে? তো কোন টাইপের ডেটায় হ্যাকারের কীরকম টার্গেট থাকে? হ্যাঁ, কোনোটা কিছু ডেটায় টার্গেট থাকে যে এটা পার্সোনাল ডেটায়, যেমন যেটা মডিফিকেশন করব কিংবা এটা সেল করব। সো আপনার পার্সোনাল ডেটা কিন্তু একজনের সেল করার জন্য খুবই কাজে লাগতে পারে। কীরকম? ধরেন আপনি কোন আইটেমের প্রতি আপনার ইন্টারেস্ট আছে, সেটা সেই ডেটাটা আমি যদি সেল করতে পারি, তাই না? আপনি ফেসবুকে কি সার্চ করেন, গুগলে কি সার্চ করেন, তার বেসিসে আমি যে জানতে পারবো যে আপনার কোন প্রোডাক্টে ইন্টারেস্ট আছে, আপনি কি কিনতে চান, আপনি কি হচ্ছে ইলেকট্রনিক্স কিনতে চান, নাকি আপনি হচ্ছে জামা কাপড় কিনতে চান। সো
সো এই জিনিসগুলো হচ্ছে আপনার পার্সোনাল ডেটা থেকে বের করে ফেলা যায়। সো এই ডেটাটা হচ্ছে আমি কোনো একটা আহ, কোনো একটা কোম্পানির কাছে বা কোনো একটা সেলারের কাছে যদি আবার দিই, সে আপনাকে টার্গেট করে অ্যাড দিয়ে আপনাকে প্রোডাক্ট বেচতে পারে। ইনফরমেশন সিকিউরিটি policies, procedures, and technical measures used to prevent unauthorized access, alteration, theft, or physical damage to information systems. তো আমাদের হচ্ছে একটা সিস্টেমে যে কোনো ধরনের হার্ম হওয়া, থেফট, ফিজিক্যাল ড্যামেজ, এগুলো থেকে প্রোটেক্ট করাই হচ্ছে মূলত ইনফরমেশন সিকিউরিটি। তো এটার মধ্যে তিনটা টাইপ হতে পারে, একটা হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, আর ডেটা সিকিউরিটি। তো নেটওয়ার্ক সিকিউরিটির কি কি টাইপ হতে পারে? অ্যাক্সেস কন্ট্রোল, আপনার নেটওয়ার্কের মাধ্যমে কেউ যাতে আপনার অ্যাক্সেস না পেয়ে যায় আপনার পিসিতে। অ্যান্টিভাইরাস, আমি কি ইয়েতে আসি, কলে আসি, কথা শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ স্যার, শোনা যায়। আচ্ছা, ডেটা লস প্রিভেনশন, ইমেল সিকিউরিটি, মোবাইল ডিভাইস সিকিউরিটি, সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, ডেটা সিকিউরিটি কি জিনিস? ডেটা সিকিউরিটির কনসার্নটা হচ্ছে আমার ডেটা, সেটা ফিজিক্যালি হোক বা লজিক্যালি হোক বা আনঅথরাইজ মডিফিকেশন হোক, ডেটা কোনোভাবে আমার ব্রিচ হইতে দেওয়া যাবে না। আমার যা ডেটা আছে সেই ডেটা হচ্ছে যাতে সবার অ্যাক্সেস থাকে, সে মানে আমার অ্যাক্সেস থাকে এবং অন্যদের অ্যাক্সেসের বাইরে থাকে। আচ্ছা, সো টেকনোলজিস অ্যান্ড টুলস ফর প্রোটেক্টিং ইনফরমেশন রিসোর্সেস। তো আমি আমার কিছু এবার টেকনোলজি বা টুলস দেখবো যেগুলো আমার এরকম ইনফরমেশনের রিসোর্সকে প্রোটেক্ট করে। প্রথমত একটা হচ্ছে ফায়ারওয়াল। ফায়ারওয়ালের নাম আপনারা হয়তো অনেকে শুনছেন। ফায়ারওয়ালের কাজটা হচ্ছে হার্ডওয়্যার আর সফটওয়্যারকে কোনো একভাবে কম্বাইন করা, যাতে আনঅথরাইজ ইউজার আপনার প্রাইভেট নেটওয়ার্কে অ্যাক্সেস না পায়। ঠিক আছে, অর্থাৎ কোনোভাবে আপনার আনঅথরাইজ ইউজার, ঠিক আছে, যারা হচ্ছে আসলে অ্যাক্সেস থাকার কথা না, সে কোনোভাবে আপনার প্রাইভেট নেটওয়ার্কে অ্যাক্সেস না পায়, অর্থাৎ আপনার পিসির এন্ড থেকে কোনোভাবে কোনো এক্সট্রা ডেটা সে অ্যাক্সেস করে না ফেলতে পারে। সো এটার কি কি টেকনোলজি আছে, যেমন স্ট্যাটিক প্যাকেট ফিল্টারিং। সো আপনি যেসব প্যাকেট রিসিভ করেন সেগুলো ফিল্টার করে নিয়ে আসা। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, অ্যাপ্লিকেশন প্রক্সি ফিল্টারিং। আচ্ছা, তো এরপরে হতে পারে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, monitor hotspots on corporate networks to detect and deter intruders, examines events as they're happening to discover attacks in progress. So intrusion detection mainly চেক করে যে হচ্ছে আহ, আপনার কোনো আনঅথরাইজ প্রোগ্রাম কি আপনার পিসিতে চলতেছে কিনা। হুম, সো আপনার কোনো নেটওয়ার্কের মধ্যে এমন কোনো প্রোগ্রাম চলতেছে কিনা যেটা আসলে একটা ইন্ট্রুডার, যার হচ্ছে আসলে এক অথরাইজড অ্যাক্সেস নাই। অ্যান্টিভাইরাস অ্যান্ড অ্যান্টি স্পাইওয়্যার সফটওয়্যার checks computer for presence of malware and can often eliminate it as well. সো চেক করে যে আপনার কম্পিউটারে ম্যালওয়্যার আছে কিনা এবং সেটা থাকলে এলিমিনেট করে দেয়। ম্যালওয়্যার কি জিনিস? ম্যালওয়্যার হচ্ছে আমরা যে এখানে দেখতেছি, আরেকবার একটু রিভিউ করে দিই। এই স্পাইওয়্যারই বেসিক্যালি ম্যালওয়্যারের মতো, নিজে নিজে ইনস্টল হয়ে যায়। আচ্ছা, তারপরে আরো হতে পারে সিকিউরিং ওয়্যারলেস নেটওয়ার্কস। তো ওয়্যারলেস নেটওয়ার্ক যেমন হচ্ছে ওয়াইফাই, এখানে আমি কিভাবে সিকিউর করবো? কন্টিনিউয়ালি চেঞ্জিং কিজ, এনক্রিপ্টেড অথেন্টিকেশন সিস্টেম উইথ সেন্ট্রাল সার্ভার। এনক্রিপশন কি জিনিস? ট্রান্সফর্মিং টেক্সট or data into cipher text that cannot be read into unintended by unintended recipients. আচ্ছা, তো আমরা যখন একটা ডেটা এক এন্ড থেকে আরেক এন্ডে পাঠাই, সেন্ডার থেকে রিসিভার, তখন মাঝে যে মেসেজটা যায় সেই মেসেজটা চাইলে কেউ ইন্টারসেপ্ট করতে পারে। ঠিক আছে, মাঝে কেউ চাইলে কোনো একটা ভাবে
মানে ফিজিক্যালি এটা ধরেন এটা তো কোনো একটা ওয়েভের মাধ্যমে যায়। তো সে কেউ যদি ওয়েভটাকে ক্যাপচার করে সেই ওয়েভটা থেকে সে ডেটাটা পেয়ে যেতে পারে। তো এনক্রিপশনের কাজটা কি? এনক্রিপশনের কাজ হচ্ছে আমি যে মেসেজটা পাঠাবো সেটা একটা কি দিয়ে এমনভাবে সাইফার টেক্সট করা যে সাইফার টেক্সটটা দেখলে আসলে কোনোভাবে এখান থেকে মিনিং বের করা সম্ভব না। ঠিক আছে, কিছু হিজিবিজি টেক্সট পাওয়া যাবে। সো এই হিজিবিজি টেক্সটটা যদি কেউ এখানে ইন্টারসেপ্ট করতেও পারে সে আসলে কোনো মিনিং বুঝতে পারতেছে না। সো এনক্রিপ্ট উইথ পাবলিক কি, ডিক্রিপ্ট উইথ প্রাইভেট কি। তারপরে এইখানে রিসিভার আবার সেটাকে ডিক্রিপ্ট করবে, অর্থাৎ সেই হিজিবিজি থেকে আবার যে মিনিংয়ে দেওয়া হয়েছে সেই মিনিংয়ে ফেরত আনবে, তারপরে রেসিপিয়েন্ট সেটাকে পড়তে পারবে। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট। ডিজিটাল সার্টিফিকেট কি জিনিস? ডিজিটাল সার্টিফিকেট হচ্ছে একটা ডেটা ফাইল যেটা আপনার ইউজারকে আইডেন্টিফাই করতে হেল্প করে। ঠিক আছে, যে ইউজারকে আইডেন্টিফাই করতে হেল্প করে। সো এটা কিরকম হতে পারে? ধরেন আপনি কোন একটা সফটওয়্যার কিনবেন। আচ্ছা, তো সফটওয়্যার হচ্ছে কিনবেন বা হচ্ছে আপনি ইউজ করবেন। ঠিক আছে, একটা সফটওয়্যার আপনি কিনছেন, কেনার পরে ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে অনেক সময় ডিজিটাল সার্টিফিকেট প্রয়োজন হয়। ডিজিটাল সার্টিফিকেট আপনি আপনার ধরেন অর্গানাইজেশন যেটা আছে সেটার জন্য আপনি একটা ডিজিটাল সার্টিফিকেট নামায় রাখছেন। সেই ডকুমেন্টটা বেসিক্যালি একটা ফাইল। সেই ফাইলটা আপনি যখন পাঠাবেন, পাঠানো মাত্র সে অথরাইজ করে দিবে যে হ্যাঁ সে তো জেনুইন ইউজার, তাই হচ্ছে তাকে তার জন্য এই সিস্টেমটা ওপেন করে দিই। ঠিক আছে, সো বেসিক্যালি পাসওয়ার্ড দেওয়ার মতো, বাট এই জিনিসটা হচ্ছে একটা ফাইল হিসেবে থাকে। সেটা অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে হতে পারে বা কোনো ধরনের সফটওয়্যার ইউজারের ক্ষেত্রে হতে পারে। কোনো একটা ইউজার আইডেন্টিটি যদি এস্টাবলিশ করতে হয় যে আমি হচ্ছে এই লোকটা, এই ব্যক্তি, তখনও ডিজিটাল সার্টিফিকেট ব্যবহার করা হয়। সেফ অ্যান্ড এথিক্যাল ইউজেস অফ কম্পিউটার্স। এথিক্স বলতে কি জানি আমরা? Principles of right and wrong that individuals acting as free moral agents use to make choices to guide their behaviors. তো রাইট কোনটা, রং কোনটা, সেই চয়েসটা যাতে আমরা ইউজাররা নিতে পারে সেটাই হচ্ছে এথিক্স। প্রফেশনাল কোডস অফ কন্ডাক্ট promulgated by association of professionals. সো প্রফেশনাল কোডস অফ কন্ডাক্ট হচ্ছে আমার যারা প্রফেশনাল বিভিন্ন অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনগুলো মিলে কিছু রুলস তৈরি করে যে আমরা সবাই মিলে এই রুলসটা ফলো করব। ঠিক আছে, আমরা হচ্ছে এই জিনিসটার বাইরে যাব না, আমরা এই 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 জিনিস নিয়ে আমরা এই ডেটাটা আমরা একজন থেকে আরেকজন চুরি করব না, যার যার ডেটা তার তার কাছে থাকবে, বা এরকম কিছু রুলস সেট করা থাকে। সেই জিনিসটাকে বলা হচ্ছে প্রফেশনাল কোডস অফ কন্ডাক্ট। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রেড সিক্রেট। তো আপনার হচ্ছে আপনি যে প্রোডাক্টটা বানান, হ্যাঁ, বা যে ধরনের ইন্টেলেকচুয়াল ওয়ার্কটা করেন, সেই প্রোডাক্টটা, বা ধরেন আপনি আপনার যে প্রোডাক্টের মধ্যে জন্য যে কোডটা লিখছেন সেটা হতে পারে, বা প্রোডাক্টের জন্য যে ডিজাইনটা করছেন সেটা হতে পারে। সো এই ধরনের ইন্টেলেকচুয়াল ওয়ার্ক বা প্রোডাক্টের রিলেটেড কোনো একটা ইনফরমেশন যেটা পাবলিকলি আপনি শেয়ার করেন না। ঠিক আছে, সেটা আপনি আপনার বিজনেসকে আরো ভালো করার জন্য, আপনার প্রোডাক্টকে আরো ভালো করার জন্য ইউজ করেন, কিন্তু আপনি সেটা কখনোই পাবলিক ডোমেইনে শেয়ার করেন না। এটাকে বলা হচ্ছে ট্রেড সিক্রেট। কপিরাইট কি জিনিস? কপিরাইট যদি আমরা বলি যে স্ট্যাচুটরি গ্র্যান্ট প্রোটেক্টিং intellectual property from being copied for the life of the author plus 70 years. আচ্ছা, অর্থাৎ আপনি হচ্ছে এমন একটা ইনভেনশন করছেন, এমন একটা প্রোডাক্ট তৈরি করছেন যে ইনভেনশন বা প্রোডাক্টটা হচ্ছে আপনি কপিরাইট করাই নিছেন। সো অন্য কেউ এটা কপি করতে পারবে না আপনি যতদিন জীবিত আছেন ততদিন, প্লাস এরপরে আরো 70 বছর। কপিরাইট সবসময় যে টেকনোলজির ক্ষেত্রে হয় তা না, এটা হচ্ছে কোনো
সেটা হচ্ছে কোনো মুভি তৈরি করছেন সেটার ক্ষেত্রে হতে পারে, বই লিখছেন সেটার ক্ষেত্রে হতে পারে, কোনো একটা নাটক তৈরি করছেন, গান তৈরি করছেন, সেই সব অনেক কিছু ক্ষেত্রে কপিরাইট হতে পারে। সো এটা হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি যা দিয়ে আপনি ধরেন যদি এটা গ্র্যান্ট করে রাখেন, করে রাখা মাত্র আপনার কাজটা অন্য কেউ আপনি যতদিন জীবিত আছেন ততদিন সেটা কপি করতে পারবে না। আচ্ছা, তো পেটেন্ট হচ্ছে আমার পেটেন্ট কি জিনিস? পেটেন্ট হচ্ছে আমাদের কোনো একটা ইনভেনশন আছে, যে ইনভেনশনটা যে আপনি এমন একটা আইডিয়া তৈরি করছেন যে আইডিয়াটা হচ্ছে আগে কখনো এক্সিস্ট করে না, ঠিক আছে? আগে কখনো কেউ ভাবে নাই যে এরকম একটা আইডিয়া দিয়ে একটা প্রোডাক্ট বানানো সম্ভব। সো আপনি যেটা করলেন ওই আইডিয়াটাকে পেটেন্ট করে রাখলেন, ওই আইডিয়াটা তখন অন্য কেউ যদি তৈরি করতে চায়, অন্য কেউ যদি ফলো করতে চায়, তাহলে সে তাকে হয় আপনার থেকে টাকা দিয়ে ওইটা করায় নিতে হবে, নয়তো সে ওই আইডিয়াতে ওই কাজটা করতে পারবে না। প্যাটেন্টের ভ্যালিডিটি থাকে হচ্ছে 20 বছর। আপনি প্যাটেন্টটা ফাইল করছেন, তারপর 20 বছর পর্যন্ত অন্য কেউ এটা ব্যবহার করতে পারবে না। আর যদি ব্যবহার করতে চায় তাহলে আপনার সাথে কথা বলে আপনার পারমিশন নিয়ে আপনাকে টাকা পয়সা দিয়ে রাজি করে তারপর হচ্ছে আপনার সেই আইডিয়াটা উপরে কাজ করতে পারবে। সো এই ছিল হচ্ছে আমাদের এই আজকের স্লাইড, ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড সাইবার ক্রাইম। তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা ডেফিনিশনই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আপনাদের একটা সিনারিও আসবে এসে, এবং প্রত্যেকটা এই ডেফিনেশনগুলো বোঝা যে আসলে কোনটা কি, একটার সাথে আরেকটার পার্থক্য কি। সো একটা সিনারিও দিয়ে দিবে, সিনারিও দিয়ে আপনার এটা বলতে হবে যে এটা কোন কোন ধরনের কম্পিউটার ক্রাইমের মধ্যে পড়ে। যেমন এখানে একটা কম্পিউটার ক্রাইমের অনেকগুলা বলা আছে, সেটা কি আইডেন্টিটি থেফট নাকি ফিশিং নাকি ইভিল টুইন, সো কোনটার মধ্যে পড়ে সিনারি অনুযায়ী, ঠিক আছে? ওই জিনিসগুলো আপনাকে বের করতে হবে। সো এই জিনিসগুলো আপনার একদম কনসেপচুয়ালি ক্লিয়ার থাকা লাগবে, নয়তো আপনি কনফিউজড হয়ে যাবেন। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আজকে আমি ভাবছিলাম বিএলসি তে ডিসকাশন নিব, বাট বিএলসি মনে হয় চালু হয়েছে। তো আমি হচ্ছে স্লাইডটা পোস্ট করে দিব। আপনাদের কাজ হবে হচ্ছে উইক 11। উইক 11-এ দেখেন একটা ডিসকাশন আছে। উইক 11-এ স্লাইড দিয়ে দিব। সো এখানে Q&A forum on week 11। কিছু ডিসকাশন অ্যাড করে দিবেন। আজকের টপিক ইনফরমেশন সিকিউরিটি। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। তবে আমি হচ্ছে আজকে রাতে 12টার মধ্যে চেক করব যে আপনারা দিচ্ছেন কিনা। ডিসকাশন না থাকলে তখন কিন্তু অ্যাটেন্ডেন্স কাটা যাবে। স্যার আমি তো বেশি সব ক্লাসই করেছিলাম, আর যেগুলো মিস গেছে এগুলো স্যার ওভারল্যাপের জন্য আপনাকে বলা আর কি। স্যার ডিসকাশনও দিয়েছে কিন্তু স্যার পোর্টালে তো আমার অ্যাটেন্ডেন্স কম দেখাচ্ছে। আচ্ছা, ক্লাসের শেষে আমি বসবো না।
যাদের এমন আছে আমি একটু দেখবো, এখন মানে এখনই দেখবো, আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে তারপর। আচ্ছা, তাহলে হচ্ছে 325-এ এই এই কয়জনের মধ্যে কে কে আছেন? স্যার সঙ্গীতা পাল স্যার 3998 সঙ্গীতা পল 3998। স্যার Sir, 4631 একজন করে বলেন। 127 96 12796। আচ্ছা, এরপর 12955 12955, তারপরে 4631 4631, তারপরে 3198 3198, তারপরে এখানে আর কেউ আছেন? না, ওকে। স্যার দেখা যাইতেছে না স্যার। দেখা যাচ্ছে না? বাকিরা দেখতে পান না? জি স্যার হুম, দেখা স্যার। যাচ্ছে। আপনি কি এতক্ষণ দেখতে পাচ্ছিলেন যে দেখতে পাচ্ছেন না? স্যার এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, স্যার প্রথম থেকে থার্ড আইডি 1552 1552, এরপর 039 স্যার 039, তারপরে শুধু এই কয়জনের মধ্যে বলবেন। স্যার 1552 আর একটা আছে ফিফথে মেবি ওটা আমার 1552 আপনি? জি স্যার ইয়াসমিন জাহান, আচ্ছা, এরপরে আর কেউ? স্যার এমডি জয় মামুন 1765 বিজয় মামুন, আচ্ছা, এরপর আচ্ছা, এটা 190 190, সেই এই কয়জনের মধ্যে 190 ইহসানুল, স্যার 195 195 মুনতাসির রহমান, জি স্যার 842 স্যার 842 সাবিত ইসলাম, কেউ আছে আর? আশরাফুল জাহিদ ফাহিম আমাকে কল দিছিলেন, আচ্ছা, তারটা দিয়ে দিলাম। আর 731 অমন স্যার লেখা দিছিল 731 731, জি স্যার স্যার আগের স্লটে স্যার 3562। আগের স্লট কোনটা আবার? স্যার কোর্স কোডের স্যার কথা যে বলতেছেন 325 325, আপনি এতক্ষণ কই ছিলেন? তাহলে 325 এতক্ষণ দেখলাম। আচ্ছা, আর কি আছে এখানে? স্যার ওই যে বলতেছিলাম স্যার দেখা যাইতেছিল না স্যার নেট ইস্যুর কারণে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এখানে কে কে আছেন আর? আচ্ছা, এখানে লাস্টের কয়েকজনের মধ্যে আর কে কে আছে? স্যার 876 রওশন আরা খান সবার লাস্টেরটা। স্যার 468 468 স্যার 826 826, আর কেউ? আর কেউ নাই? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সে এবার কার কি সমস্যা আছে আগের? স্যার 325 স্যার 3562। 3562, শাকিল হোসেন শাওন, জি স্যার। হ্যাঁ, স্যার ওই গ্রুপে একটা আপু মেসেজ দিছিল যে গাড়িতে আছে 13410, ওয়ান থ্রি ফোর ওয়ান জিরো, দিয়ে দিলাম। আর কি আছে? আর কেউ কি আছে যে আগের অ্যাটেন্ডেন্সের সমস্যা বলতেছিলেন কি জানি? স্যার আমার একটা অ্যাটেন্ডেন্স হচ্ছে আমি মিস করেছি। এখানে সংসদে হচ্ছে যখন শপথ গ্রহণ করছিল আমি ভার্সিটিতে যেতে পারি নাই। সংসদে শপথ গ্রহণ করছিল? জি স্যার ওই দিন হচ্ছে স্যার রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। আমার শুধু 4টা থেকে 5:30 পর্যন্ত ক্লাস ছিল ওই দিকে। ও তো এই আচ্ছা, কারণে
জি স্যার। আপনার কোন ইয়েতে আপনি যে কুইজ মিস করছিলেন? জি স্যার, বাকি সব দিন হচ্ছে অ্যাটেন্ড ছিলাম। আচ্ছা, এটা কবে ছিল? 17 তারিখ, তাই না? 17 তারিখ। জি স্যার। 17 তারিখে আপনার আইডি কত? স্যার বুশরা শিকদার 12955 325। 325। স্যার কোর্স কোড 325, এটা 227। ও আচ্ছা। হুম। জি স্যার বুশরা শিকদার। ওকে। স্যার স্যার আমার 48% দেখাচ্ছে, আমি বলেছিলাম স্যার সঙ্গীতা বলে। আপনার কত দেখাচ্ছে? স্যার 88%, কিন্তু আমি তো স্যার সবগুলা ক্লাস করেছি। সবগুলা মনে হয় অ্যাটেন্ড করেননি। দেখি। স্যার আপনার যেটা মিস গেছে ওটা ওভারল্যাপ ছিল, আপনাকে বলে গিয়েছিলাম। 225 নাকি 227? স্যার 325। আপনি দেখতেছেন আমি কাজ করতেছি, আপনাকে বলছি না দিব না কি দিব না, আপনি বসে আছেন কেন এখানে? আপনার মাইক্রোফোন অফ করেন। এই যে 13410, প্রথম 3টা ক্লাস আসেন নাই, তাই না? না স্যার, আমার স্যার 3998। ও আচ্ছা, 3998। হ্যাঁ, আপনার এই যে এইটা মিস গেছে, থার্ড। স্যার ওভারল্যাপ ছিল তো স্যার, আপনাকে বলে গিয়েছিলাম। ওভারল্যাপ আপনি ছিল। আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। যার মাইক অন আছে একটু মাইক অফ করেন। স্যার স্যার বলেন। স্যার আমার এর আগের দিন ক্লাসে হচ্ছে